এত ভিড়। এই যে রাজদরবার। भगवान वाल्मीकि अगर आप ना होते तो रामायण हमको पता ही नहीं चलता। কেমন ভালো দর্শন হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 10টা বাজে আর আমরা হোটেল রুম থেকে বেরিয়েছি রামলালা দর্শনের জন্য, আর তার সাথে হনুমান গাড়ি এবং আরও কয়েকটা লোকাল সাইট সিন করে তারপরে ব্যাক করব। তো প্রথমে আমরা যাচ্ছি হনুমানগড়িতে। এইদিকে ছিল আমাদের হোটেলটা, হোটেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আমরা যেখানটা আছি এই লোকেশনটা ভালো, সেই জন্য রুম রেট বেশি। মানে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার হলো রামলালা মন্দির, আর হনুমানগড়ি একদমই কাছে। সবগুলো অন্য সময় হলে চাইলে কেউ হেঁটে হেঁটে যেতে পারবে, কিন্তু আমরা অত হাঁটতে রাজি নই। তা আমরা টোটো বা অটো বা অন্য কি পাওয়া যায় এখানে দেখি, সেগুলো অ্যাভেল করে নেব। সামনে যে বাবা আর মেয়ে সবসময় আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এদিকে সব মন্দিরে মন্দিরে ভর্তি, কত মন্দির। এদিকে একটা মন্দির, এদিকে একটা মন্দির রয়েছে যে মাথা দেখা যাচ্ছে। চতুর্দিকে মানে সমস্ত আমাদের পুরনো কালচারের ভর্তি জায়গাগুলো। এগুলো কিন্তু অনেকগুলো আগে থেকে ছিল আর কিছু কিছু নতুন হয়েছে। আমরা এখন আস্থা রথ বলে এখানে যেই সার্ভিসটা রয়েছে, মানে সামনেটা এই অটোগুলোর মতো, আর পিছনে অনেকগুলো করে বসতে পারে, প্রায় 15-20 জন ধরবে। এইগুলোতে চেপেছি। এখান থেকে হনুমানগড়ি এতে লাগবে 20 টাকা। আমরা গাড়ি পিছন দিকে বসেছি, একবারে পিছনে, উল্টো দিক। হ্যাঁ, সকাল 10টার সময় রাস্তাতে প্রচুর লোক। উইকেন্ডের ভিড়, কারণ আজকে শনিবার, কাল রবিবার, সেই জন্য কালকে লোক ঢুকেছে অনেক। আর মোটামুটি অযোধ্যা রাম মন্দিরে এখন ভালোই ভিড় থাকছে, এই চত্বরগুলো সমস্ত নতুন হয়েছে। এইদিকে একটা সরোবর আছে, এই যে এগুলো হচ্ছে আস্থারাত। এরকম প্রচুর যাচ্ছে। এই যে এই যে এই যে এই যেটা গেল, এইগুলো হচ্ছে আস্থারাত। কত বড় না, অনেকে একসাথে বসতে পারবে। অনেক যাচ্ছে এরকম। ওই যে ডিস্টেন্সগুলো দেখা যাচ্ছে, এখান থেকে রাম জন্মভূমি 1.8 আর হনুমানগড়ি 1.5 কিলোমিটার। এই জাংশন থেকে শ্রী রামচন্দ্রজি দাঁড়িয়ে আছেন ছবিতে। নামিয়ে দিলে উল্টো দিকে অনেকগুলো ফেমাস দোকান রয়েছে, খুব ভিড়। এর উল্টো দিকে আমাদের যেতে হবে রাস্তা ক্রস করে, আর দূরে যে লাল চূড়া দেখা যাচ্ছে ওটাই হলো হনুমানজির মন্দির। অদ্ভুত শহর বলতে এই অযোধ্যা। সমস্ত দিকে আমাদের হিন্দু আনার ছোঁয়া। এখানকার হোটেল বা বিভিন্ন বাড়ি ঠাড়ি বা অন্যান্য যা আছে সবগুলো স্ট্রাকচারাল কিন্তু অনেকটা আলাদা। মানে সবের মধ্যে একটা মন্দির ছোঁয়া রয়েছে, আর হিন্দু আনার ছোঁয়া রয়েছে, বেশ সুন্দর। এই যে আমরা হনুমানগড়ির দিকে যাচ্ছি, দু সাইডে প্রচুর দোকান, হনুমানজির প্রিয় লাড্ডুর দোকান। কত লাড্ডুর দোকান, তাই না? খুব ভিড়, বিশাল ভিড়। জয় শ্রীরাম। এই দেখো হনুমানগড়ি যাওয়ার ভিড়, নেক্সট লেভেলের ভিড়। ওরে বাপরে, কি ভিড় কি ভিড়, কত লোক, বিশাল ভিড়। এই ভিড় ঠেলে যাবো। জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম, জয় হনুমান। এত আস্তে। হনুমানগড়ি হলো হনুমানজির বাড়ি। এখানে মা অঞ্জনীর কোলে ছোট্ট হনুমানের পুজো করা হয়। এখান থেকে হনুমানজি সমগ্র অযোধ্যাকে রক্ষা করেন, এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রী রামচন্দ্রের দর্শনের আগে অবশ্যই হনুমানগড়িতে হনুমানজির দর্শন করতে হবে। ভিড়টা কিরকম, একবার নেক্সট লেভেলের ভিড়। ওই অব্দি চলে গেছে, আমার সামনে এরকম আছে, এতটা সামনে এত ভিড়।
হনুমানগড়িতে যাওয়ার জন্য মোট ৭৬টা সিঁড়ি অতিক্রম করতে হবে। কি বিভৎস ভিড়। ব্যাপক ভিড়, কাতারে কাতারে লোক। যাই হোক, আমাদের দর্শন হয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিয়েছি। এবার আমরা বেরোচ্ছি বাইরের দিকে, হনুমানজির উল্টো দিকে, হনুমান মন্দিরের উল্টো দিকে এই যে মা ভবানী দুর্গা মন্দির, মা ভবানী দুর্গা মন্দির। জয় মা, নৃসিংহ মন্দির, সাথে হনুমানজি। তোদের এখন ভালো খাবার দিতে হবে। আমরা হনুমানজির দর্শন করে নিয়েছি হনুমানগড়িতে। তারপর ব্রেকফাস্টের জন্য হনুমানগড়ি পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, প্রসাদম 2.0, সেটা দোতলায় উঠে বসে আছি। এখন খাবার অর্ডার দিয়েছি, ওয়েটিং ফর আওয়ার ব্রেকফাস্ট। এই যে রেস্টুরেন্টের বাইরে থেকে দেখা যাচ্ছে বিশাল লম্বা লোকজনের লাইন। এরা সবাই হনুমানগড়ির ভেতরে ঢুকছে, আমরা এরকম লাইন দিয়ে ঢুকেছিলাম। তার ঠিক পাশে এই রেস্টুরেন্টটা, ওপরে দোতলায়। এখানে ভিআইপি এর ব্যবস্থা। কেমন লাগছে? ভালোই লাগছে এখানে এসে। কালকে রাতে এসে ভালো লাগছিল না, যে জায়গাটা গেছিলাম সেটা কাছে, রাম মন্দির থেকে কাছে, লোকালিটিটা একটু একটু ভেতরে, ডেভেলপ হয়নি। আর মিমি, তোমার কেমন লাগছে? বলো। লাড্ডু খাবো। ও লাড্ডু খাবে, হনুমানজির লাড্ডু। লাড্ডু কিনে দিও। আর করেছি আজকে বহুদিন বাদে যে ছোলে ভাটুরে, তরকারি আর ছোলে ভাটুরে দিয়েছে। আর এখানে আছে কুলচা, মশলা কুলচা উইথ ছোলা। এটা 150 টাকা আর ওটা 120 টাকা। অনেকদিন বাদে না ছোলে ভাটুরে খাওয়া শখ হয়েছে। এই ছোলে ভাটুরে তো তোমার মুখের থেকেও বড় গো, মাথার থেকেও বড় সাইজ এটা। খাও দেখি। কেমন লাগছে? এই দেখো এত বড় সাইজ। আমি আজকে খাচ্ছি ছোলে ভাটুরে, ভালো লাগছে খেতে। এই ছোলার টেস্ট আছে, ছোলাটা ভালো খেতে। কুলচা কেমন? কুলচাটা ভালো, হ্যাঁ টেস্ট আছে। আমরা হনুমানগড়ি থেকে বেরিয়ে এবার রাম মন্দির যাচ্ছি। তো হনুমানগড়ি থেকে রাম মন্দিরের ডিস্টেন্স হলো 300 মিটার। আমরা আবার আস্তারাত গাড়িগুলোতে উঠেছি। তো এগুলোতে 20 টাকা করে ভাড়া পারে। তাতে আমরা এবার অযোধ্যা রাম মন্দির যাচ্ছি। হেঁটে হেঁটে যাওয়া যেত, 10 মিনিট লাগতো। আমরা তো হাঁটবো না, ঘুরে। আস্তারাতগুলো আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আর উল্টো দিকেই হলো গিয়ে রাম মন্দিরের গেট। ভুলই হলো, আস্তারাতে না উঠলে হতো, যদিও 60 টাকা গেছে, একদমই কাছে ছিল, হেঁটে রাস্তা দিয়ে চলে আসতে। প্রচুর লোক আজকে, প্রচুর লোক ঢুকছে। আজকে বলে নয়, রাম মন্দির নির্মাণের পর থেকে প্রত্যেক দিনই দেখছি এরকম ভিড়। আমরা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখেছিলাম, বেশিরভাগই এরকম ভিড়। শীতকালেও ভিড়, গ্রীষ্মকালেও ভিড়, আবার এই সময় তো ভিড়। আমরা এখন এগিয়ে চলেছি জনস্রোতে গা মিশিয়ে। খুব এক্সাইটেড লাগছে, ফাইনালি আমরা পৌঁছে গেছি। রোদের মধ্যেই ফুটতে রাম মন্দির। একবার এখানে ঢুকে গেলাম, এবার দর্শন ঠিক হয়ে যাবে। 12টা থেকে 12:30 থেকে 2টো বন্ধ থাকে বলছে কেউ কেউ। দেখি ভেতরে গিয়ে এক্সাক্ট টাইমটা কতক্ষণ। চত্বরে যারা ঢুকেছে সব ঢুকতে পারবে। হেঁটে হেঁটে যাচ্ছি, কত মানুষ, সবার বিশ্বাস, সবার ভক্তি, সবাইকে এক জায়গায় করে দিচ্ছে শ্রীরামচন্দ্র। ওই যে দূরে রাম মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, অতটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। মেন এন্ট্রি গেটটা দিয়ে ঢুকে কিন্তু বেশ অনেকটা হাঁটা মূল মন্দিরে যাওয়ার জন্য। চলে এসছি প্রায় মন্দিরের গেটের কাছে। এবার এখানে আমাদের মোবাইল ফোন, ঘড়ি, মানে ইলেকট্রনিক জিনিস সবকিছু জমা দিতে হবে। এখানে ব্যাগও মেশিনে যাবে, সমস্ত সার্চিং হবে, খুব কড়াকড়ি। ফার্স্ট ইমপ্রেশন, উফ
কি শান্তি দেখে অবশেষে পৌঁছেছি। এটা যদি পড়ন্ত বিকেলে আলো দেখা যায় তাহলে আরো ভালো লাগবে। ভেতর অব্দি তাড়াতাড়ি যেতে হবে কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে আসছে। 12টার সময় এন্ট্রি ক্লোজিং। ও 12টার সময় এন্ট্রি ক্লোজিং। তা আমাদের আর 12টা বাজে 10 মিনিট হাতে ছিল। 4 মিনিট, ও ঠিক তার আগে আগে ঢুকেছি। যারা ঢুকেছে তারা ঢুকে গেল, কিন্তু নতুন করে আবার 12টার পর থেকে ঢুকতে দেবে না, তাদের আবার 2টোর পর থেকে ঢুকতে হবে। 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি এই মন্দির খোলা থাকে এবং সকাল 7টায় এই মন্দির সকলের জন্য খুলে দেওয়া হয়। এই রাম জন্মভূমি মন্দিরটির মূল অংশটি 161 ফুট উঁচু, যেখানে রামলালাজি রয়েছেন সেই একতলাটা 2024 সালে সকলের জন্য খুলে দেওয়া হয়। লকার রুম পরপর এখানে লকার রুম গুলো রয়েছে, এবার লকার রুমে জমা দিতে হবে, জমা দিয়ে ভেতরে এন্ট্রি। 12:30 থেকে 1টা আবার বন্ধ থাকবে। লকার রুমে সব নাম্বারিং করা আছে, আমরা যেমন 16 নম্বর লকারে আমাদের সমস্ত মালপত্র রেখে জমা দিয়ে যাচ্ছি। সো মাচ এক্সাইটেড মিমি। 2024-এর 22শে জানুয়ারি থেকে এখানে সবাই রামলালাজিকে দর্শন করার অনুমতি পায়। রাম মন্দিরে শ্রী রামচন্দ্রের 5 বছরের বাল্যরূপকে প্রতিষ্ঠা করা হয়েছে, তবে এখনো পুজো অর্চনা শুরু হয়নি। অবশেষে আমাদের শ্রী রামলালা দর্শন হয়ে গেছে। খুব ভালো দর্শন হয়েছে, মন প্রাণ আত্মা ভরে দর্শন করেছি। আর এত ভালো দর্শন করেছি কারণ তখন বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়েছিল, আর 4-5 মিনিট বাকি ছিল। রামলালা দর্শন বন্ধ হয়ে যেত 12:30 থেকে 1টা অবধি বন্ধ থাকে, ঠিক তার আগে আগে আমরা ছিলাম। বেশিক্ষণ রোদেও দাঁড়াতে হয়নি, দর্শনও হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার পর আমরা চলেও আসছিলাম, মানে যেহেতু দর্শন হয়েও গেছিলো আবার বন্ধ হয়ে গেছে। তারপর হঠাৎ করে মনে হলো যে এত তাড়াতাড়ি শ্রীরামচন্দ্রের বাড়ি থেকে আমরা যাবো না, এখানে একটু বসি। তাই জন্য ওখানে ঠান্ডার মধ্যে বসেছিলাম। আবার আধ ঘন্টা বাদে যখন দর্শন শুরু হলো তখন আবার দর্শন করলাম, যে খুব ভালো লাগলো। একদম সামনে থেকে খুব সুন্দর দর্শন করেছি, মানে আমরা খুব খুশি, মেয়ে, আমি আর আমার স্বামীর তো আবেগ ধরছিলই না, দু চোখ দিয়ে জল গড়গড় করে জল বেরিয়েছে। মূর্তিটা খুব সুন্দর, আর রামলালার মূর্তিটা খুবই সুন্দর, বালকের বেশে রামজি আছেন, চোখগুলো চকচক করছে পুরো। জল করছে, তিনি যেন সবাইকে দেখছেন, সবাইকে তার আশীর্বাদ দান করছেন। মুখটা খুব নিষ্পাপ, মানে মূর্তিটা এত সুন্দর করেছে, সত্যি সত্যি ভালোবাসতে ইচ্ছা করে। রামলালা ওখানে যে অধিষ্ঠান করছেন সেটাই মনে হচ্ছে পুরো, মানে মন ভরে গেছে। এত দূর থেকে এসছি, 1000 কিলোমিটার অতিক্রম করে গাড়ি চালিয়ে চালিয়ে আমরা শুধু ওনাকে একটু দেখবো বলে। 1 সেকেন্ডের জন্য দেখে আমাদেরকে সেই লাইনে আগেবারে করে চলে যেত হতো। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওই সময় গেট বন্ধ হলো আর আমরাও অপেক্ষা করতে পেলাম সুযোগ। হয়তো আধ ঘন্টা বসে থাকলাম, এই মন্দিরের মধ্যে কারুকার্য দেখারও সুযোগ পেলাম। সেই সঙ্গে আবার গেট খোলার পরে অপরূপ দৃশ্য দেখতে পেলাম, রামলালার মুখ দেখে খুব ভালো লাগলো। আমরা খুব খুব শান্তি পেয়েছি আজকে। কালকে কাশী বিশ্বনাথ দর্শনেও শান্তি হয়েছিলাম, আর আজকে রামলালা দর্শন করে অদ্ভুত শান্তি। মিমিও খুব শান্তি পেয়েছে। আর এ হচ্ছে খুব রাম ভক্ত, ওর ওর ভালো লাগবে বলে আরো বেশি করে আসা। ও খুব রামায়ণ দেখতে ভালোবাসে, রামায়ণ দেখে, আর রামায়ণে বেশিরভাগ ওর মুখস্থ, সব জানে। পুজো দিয়ে এসে বেরিয়ে এখানে ওয়েটিং রুম যেটা রয়েছে, ওয়েটিং হল, আমরা এখানে বসে আধ ঘন্টা মতো রেস্ট নিলাম। বেশ ঠান্ডা এসি এটা, সেজন্য এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। এবার আমরা বাইরে দিয়ে বেরোচ্ছি। অতি সম্প্রতি রাম মন্দিরে পতাকা উত্তোলন করা হয়েছে, তবে রাম মন্দিরের চারপাশে এখনো অনেক কাজ বাকি রয়েছে, সেগুলো চলছে। আপনারা পরবর্তীতে যারা আসবেন তারা আরো নতুন অনেক কিছু দেখতে পাবেন। এখানে ভগবান বাল্মীকির মূর্তি রয়েছে, এই যে সামনে এটাতে, বেশ সুন্দর এটা। भगवान वाल्मीकि अगर आप ना होते तो रामायण हमको पता ही नहीं चलता। এখান থেকে তুলবো আয়। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মধ্যেই রয়েছে এই সীতা রসোই ভান্ডারা। এখানে আমরা খিচুড়ি ভোগ খেয়েছিলাম। এটা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের মধ্যেই আমরা শ্রী রামলালাজি দর্শন করে বাইরে বেরিয়ে এসে এটি দেখতে পাই। এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হচ্ছিল, প্রচুর লোককে একসাথে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আপনারা অবশ্যই এখান থেকে ভোগ প্রসাদ খাবেন। এটা হলো শ্রীরাম ভারত মিলাপ। এখানে রামচন্দ্রের 4 ভাই সহ মূর্তি আছে ভেতরে।
এই সামনের দিকে এই রাস্তা, এই মোড়টা থেকে মানে হনুমানগড়ি থেকে সোজা রাস্তা হেঁটে এসেছি। এখান থেকে সোজা গেলে এই যে দশরথ মহল আর কনক ভবনের দুটো, আর এইদিকে হলো রাম মন্দির যাওয়ার রাস্তা। दशरथ महल, चक्रवर्ती महाराज दशरथ जी का राजमहल। ঢুকছি এখন। দশরথ মহলই হলো সেই স্থান যেখানে এককালে অর্থাৎ ত্রেতা যুগে রাজা দশরথের মহল বা রাজপ্রাসাদ ছিল। এখন এখানে মন্দির নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরটি বহুবারই তৈরি করা হয়েছে। দশরথ মহলের ভেতরে রামায়ণ অনুসারে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যার ঠিক এই স্থানে মহারাজা দশরথের রাজমহল ছিল। এই মন্দিরের রূপ বা বাইরের পরিকাঠামো অনেকটা মহলের মতন বা রাজপ্রাসাদের মতন। এই মন্দিরের সব থেকে ভালোভাবে নির্মাণ হয়েছিল রাজা বিক্রমাদিত্যের আমলে। এখানে অতি প্রাচীন মানে এই বাড়িটার বা রাজমহলের অতি প্রাচীন অংশের কিছুটা ভগ্নাবশেষ পড়ে আছে। তবে কত বছরের পুরনো জানি না, এটা নিশ্চয়ই সেই সময়কার তো নয়, সেটা বোঝাই যাচ্ছে। তা কয়েকশো বছরের পুরনো এই দেওয়াল পাঁচিলটা, কয়েকশো বছরের পুরনো। জুতো খুলে এখানে ভেতরে প্রবেশ করতে হবে। এটা আধ ঘন্টার জন্য একটা করে বন্ধ ছিল, আবার 4:15 থেকে খুলেছে, বিকেল 4:15। আমরা এখন ঢুকছি। এটা হলো 108 শিবলিঙ্গ মন্দির। চক্রবর্তী রাজা দশরথের পুত্র পাওয়ার জন্য যেই যজ্ঞ উনি করেছিলেন সেই যজ্ঞশালা এখানে। ভেতরে ভেতরে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, হনুমানজি সবের মূর্তি রয়েছে, সেগুলো পুজো করা হয়। সবই পর পরে, যে স্পটগুলোতে যাচ্ছি সবকটাই পর পর। এবার আমরা যাচ্ছি কনক ভবন, এই যে লেখা রয়েছে কনক ভবনের দিকে। তো এই রাস্তাটা হচ্ছে গিয়ে দশরথ মহল, সামনেই দশরথ মহল থেকে বেরিয়ে এসেই এদিকে রাস্তাটা হলো কনক ভবন। একটুখানি সবই পায়ে হাঁটার ডিস্টেন্স। এখন যাচ্ছি ভবনের গেট। রাম সীতা যখন নবদম্পতি তখন মাতা সীতাকে মাতা কইকেয়ী এই ভবনটি উপহার স্বরূপ দিয়েছিলেন এবং কথিত আছে এই স্থানে শ্রী রামচন্দ্র সীতা মাতাকে নিয়ে থাকতেন। এই ভবনটি সম্পূর্ণ আগেকার দিনের রাজমহলের মতনই দেখতে এবং এখানে বর্তমানে মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে আমরা রাম সীতার 3 জোড়া মূর্তি দেখতে পাই এবং সেটাকে নিয়মিত পুজো করা হয়। এই কনক ভবন মহলটি বেশ সুন্দর দেখতে। শ্রী রাম জন্মভূমিতে রাম মন্দির ছাড়াও আরো যতগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে আমাদের এই কনক ভবনটি বেশ ভালো লেগেছিল। আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই কিন্তু এই কনক ভবনে আসবেন বা কিছুটা সময় দেবেন। লাগে নাহি কহি ও নজরিয়া। এই যে সেই রাম সীতার 3 জোড়া মূর্তি। কনক ভবনের ভেতরের মূর্তিটা আমি দেখালাম। এখানে 3 জোড়া মূর্তি আছে রাম সীতার, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট সাইজের। কনক ভবনের সামনে এটা হলো হবন কুণ্ড, মানে আগে এখানে যজ্ঞ হতো। কনক ভবনে এসে আমরা অযোধ্যা রাম মন্দির এখানে স্পেশাল ক্ষীর ট্রাই করছি। মোটে 100 গ্রাম, মানে এই যে এইটুকুনি, হাড়ি দাম 50 টাকা। তবে খেতে একবারে ওই জাল দেওয়া ক্ষীর যেমন হয় চাচি, সেরকম পুরো
কেমন? টেস্টি খুব, মানে একবারে খাঁটি, বোঝাই যাচ্ছে সেটা। দুধ জাল দিয়ে দিয়েই করা পুরো, ভেজাল সেরকম মেশানো নেই, ভালো টেস্টি। এটা কনক ভবনের ভেতরে একটা দোকান দেখাচ্ছে এই বাইরে থেকে। আরে সবই তো নিলে। কনক ভবনের ভেতরে এই যে দোকানটা খুরচান পেড়া, এটা থেকে আমরা এখানকার ফেমাস ওই ক্ষীর আর পেড়া ট্রাই করলাম, দারুণ খেতে। তো ভেতরে তোমরা কেউ আসলে, এই কনক ভবন দেখতে আসলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, অনেকদিন অবধি থাকবে আর খেতেও দারুণ। এবারে আমরা যাচ্ছি রাজদরবার, সবগুলো প্রায় একই জায়গায়। কনক ভবন থেকে বেরিয়ে সামান্য একটু হেঁটে এসেই হলো এই রাজদরবার। বেশ কিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, এখন সিঁড়ি দিয়ে উঠছি। এই যে রাজদরবার, তার আশেপাশের চত্বরটা বেশ সুন্দর। এই মাথার চূড়াটায় আমরা, এই যে রাজদরবার আর আশপাশটা অনেকটা বড় খোলামেলা জায়গা, নিরিবিলি, অথচ অনেকে আসেই না, এটাই ব্যাপার। এই মন্দিরের চূড়াটা কিন্তু আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, এবং দূর থেকে খুব ভালো লাগছিল। যখন একটু দিনের আলো ছিল সেই হিসেবে জিজ্ঞেস করলাম, বললো এদিক দিয়ে যান, আমরা এলাম, ভালো লাগছে। বিকেল হয়ে গেছে এখন, ভেতরে ঢুকে দেখি। এই সেই রাজদ্বার মন্দির। এই মন্দিরের চূড়াটাই অনেক দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম আমরা, তখনই দেখে বেশ ভালো লাগছিল। তো জিজ্ঞেস করাতে লোকে লোকেশন দেখিয়ে দিল। এখানকার লোকেরা কিন্তু বেশ হেল্পফুল, সব ঠিকঠাক ডিরেকশন বলে ঠলে দিচ্ছে, মিসগাইড করছে না একদমই। বাইরেটা পুরো এরকম, অনেকটা এলাকা, অনেকটা চত্বর, অনেক লোক এখানে বসে রিল্যাক্স করছেন। বেশিরভাগই আসে না আসলে, অনেকে জানেই না কী কী দেখার আছে বা কোথায় কোথায় গেলে ভালো লাগবে, কিন্তু এটা বলবো আসতে বেশ ভালো লাগবে। বাইরের স্ট্রাকচারটা সুন্দর। আরতির টাইমে এসছি এখন, বেশ অনেক লোক বসে আছে এখানে, এখন আরতি হবে। সরজু নদীর তীরে আমরা বসে আছি এখন। এই এখন শুরু হওয়ার কথা আরতি এখানে, সন্ধ্যে 6:30 নাগাদ। সে আরতি দেখবো বলে এখানে এসে বসেছি, সরজু নদীর ঘাটে, সেই ঐতিহাসিক সরজু নদীর ঘাট। বেশ চওড়া, বড় নদী, আর একটু আলো থাকাকালীন আসলে দেখতে ভালো লাগতো, সেটা হয়নি। আমরা বসে আছি রামকি পৌরি ঘাটে। এখন এই সন্ধ্যা আরতি হবে, সামনে শুরু হবে বলে আমার পেছনে এই যে প্রচুর লোকজন বসে গেছে। চেয়েছিলাম আর একটু আগে আসতে, যখন একটু আলো ছিল সেরকম সময়, কিন্তু হয়নি। যাই হোক, দেরি হয়ে গেছে, অনেকগুলো স্পট দেখে টেকে ধীরে সুস্থে এসছি। রাম মন্দিরেই তো আমরা অনেকটা সময় লাগিয়েছিলাম। তো এখন বসে আছি সরজু নদীর ঘাটে। ঘাটে সন্ধ্যা আরতি তোড়জোড় হচ্ছে, এই যে তোড়জোড় চলছে, একটু পরে শুরু হবে, টাইম হয়ে গেলে 6:30 নাগাদ শুরু হবে, এখন 6:30 বাজে। সরজু নদীতে বেশ ঢেউ আছে, মানে ভালো জল আছে। আর এই যে সামনে এই যে রেখাটা দেখা যাচ্ছে, এইটার ওপারের জলগুলোটা কিন্তু বেশ ডিপ, সেটা লেখা রয়েছে যে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে বা ইত্যাদি, সেই জন্য সাবধান বলে লিখে দেওয়া আছে। জলের স্রোত আছে ভালো, খুব চওড়া। যে উপরের ব্রিজটা দেখা যাচ্ছে না, কত দূর অব্দি চলে গেছে, অতটা চওড়া, এদিক থেকে এদিকে এতটা অবধি, অনেকটা চওড়া সরজু নদী। এতটা চওড়া আমারও ধারণা ছিল না আগে।
সরজু নদীর ঘাটে সন্ধ্যা আরতি উপভোগ করে আমরা এখন চলে এসেছি রামকিপেরি ঘাটের কাছে। রামকিপেরি ঘাট হলো সেই ঘাট যেখানে রামচন্দ্র প্রত্যেক দিন সিঁড়ি দিয়ে নেমে স্নান করতেন বা এখানে বিভিন্ন কাজের জন্য আসতেন। পেরি মানে হলো সিঁড়ি, এখানে সিঁড়ির ধাপ করা রয়েছে যা দিয়ে আমরা জলের কাছ অব্দি পৌঁছতে পারি। রিসেন্টলি এই ঘাটের অনেকটা সংস্কার করা হয়েছে এবং বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হয়, যে শোটা যদিও আমরা দেখতে পাইনি কারণ তখন হয়ে গেছিল আর নইলে বন্ধ ছিল, কারণ আমাদের সন্ধ্যা আরতি দেখতে অনেকটা সময় লেগেছিল। তবে এই ঘাটটা আমাদের খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর সাজানো গোছানো আর বেশ নিরিবিলি ফাঁকা ফাঁকা। আমাদের আজকে সারাদিনের ট্যুর কমপ্লিট, মানে অযোধ্যা রাম মন্দির পুরো ঘোরা হয়ে গেছে, যা যা মোটামুটি দেখার সেগুলো দেখা হয়ে গেছে। সন্ধ্যা আরতি সবই দেখে নিয়েছি, প্রচন্ড টায়ার্ড, এবার রুমে ব্যাক করবো। আর তার আগে একটা রেস্টুরেন্টে ডিনার সেরে নিচ্ছি। তো ডিনারের জন্য আমরা বসে রয়েছি রাধারতন বলে একটা রেস্টুরেন্ট। এখান থেকে আমাদের হোটেলটা ছিল একবারে হাঁটা ডিস্টেন্স কাছে, মানে হোটেল লোকেশনটা খুব ভালো। যাই হোক, এখন তাহলে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে ব্লগটা আজকে এখানেই শেষ করবো। আমরা এখানে অর্ডার করেছি ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান আর একটা ভেজ হাক্কা নুডলস আছে, ওটা এখনো আসেনি, মানে চাইনিজ ডে। তো আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি, আমার এত খিদে পেয়েছে থাকতে পারছি না সারাদিনে খাটনিতে। দেখি খেয়ে এবার কেমন হয়েছে। এসে গেছে আমাদের ভেজ হাক্কা নুডলস, মেয়ে সার্ভ করছে। কেমন মিমি? মিমি দারুণ লেগেছে, আমাদেরও ভালো লেগেছে খুব খেতে। এই বলো কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমার বলছি তোমরা ও 4 নম্বর ফ্রাইড রাইস করছে, মানে আমরা এত চাইনিজ খাচ্ছি সেটাইও বলছে। বেশ ভালো খেতে লাগছে ফ্রাইড রাইসটা। মাঞ্চুরিয়ানটা একটু টকটক আছে, মাঞ্চুরিয়ান একটু টকটক হয়। আর নুডলসটা এখন ট্রাই করিনি, করলে বলবো। তবে ভালো, মানে এটাতে খেতে পারেন, বেশ ভালো টেস্ট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রুমে গিয়ে ব্যাগপত্র গোছগাছ করতে হবে, কারণ কালকে রওনা দেবো। আর ট্রিপটা এখানেই শেষ হয়ে গেল, মানে অযোধ্যা রাম মন্দির থেকে আমাদের বাড়ি ব্যাক। তো মাঝখানে একটা হল্ট করতে হবে, আমরা ভেবেছি এটা বোধগয়াতেই হল্ট করবো আবার, যেহেতু টানা যাওয়া যাবে না একবারে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি গুড নাইট।